এরকম একটা সময় উপযোগী আলোচনা আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রথমেই বলবো যে জাতিসংঘের প্রতিবেদনটার সমালোচনা করে যেভাবে সমালোচনা করা হয়েছে, এই প্রত্যেকটা সমালোচনাকে খুব সুন্দরভাবে যৌক্তিকভাবে জাকারিয়া অলরেডি অ্যাড্রেস করেছে এবং সমালোচনার ধরনগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এগুলো উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং একেবারেই গঠনমূলক কোনো সমালোচনা ছিল না এই প্রতিবেদনটার। তো প্রথমেই যেটা দিয়ে শুরু করতে চাই, অ্যাট দ্য রিস্ক অফ রিপিটিং, সেটা হচ্ছে যে এই প্রতিবেদনটার সিগনিফিকেন্স বা গুরুত্বটা কি। অনেকভাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইট নাও। প্রথম যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এটা একটা নিরপেক্ষ প্রতিবেদন। কারণ এটা যদি কোনো ডোমেস্টিক বা অভ্যন্তরীণ প্রতিবেদনে হতেন, অভ্যন্তরীণ তদন্তের প্রতিবেদন হতেন, সেই ক্ষেত্রে কিন্তু পতিত আওয়ামী লীগ সরকার ভারতের সাথে মিলে নানা ধরনের কথাবার্তা বলতেন সেটাকে ডিসমিস করার জন্য। কিন্তু যখন জাতিসংঘের মতো আন্তর্জাতিক একটা বডি থেকে, যেটা গোটা বিশ্বের কাছে গ্রহণযোগ্য, এরকম একটা রিপোর্ট বা প্রতিবেদন বের হয়, সেটাকে কিন্তু উড়িয়ে ফেলাটা অত সহজ নয়। এবং এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই পয়েন্টে, যখন নানা ধরনের প্রশ্ন উঠছে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা বা কম্পিটেন্স নিয়েও নানা ধরনের প্রশ্ন উঠছে। তো অত্যন্ত সময় উপযোগী রিপোর্টটা, এটা দরকার ছিল। আরেকটা জিনিস বলবো, যেটা অনেকের আলাপ থেকে বের হয়ে আসছিল, যে এই রিপোর্টটা কিন্তু মানবাধিকার লঙ্ঘনের একটা চিত্র তুলে ধরেছে এবং শুধু চিত্রই নয়, সুনির্দিষ্টভাবে বলেছে যে কারা সম্পৃক্ত ছিলেন, যেটা হয়তো বাংলাদেশের মানুষের কাছে অলরেডি স্পষ্ট ছিল, কিন্তু আন্তর্জাতিকভাবে এই রিপোর্টটার গ্রহণযোগ্যতা অনেক বেশি। তো সুনির্দিষ্টভাবে পতিত আওয়ামী লীগ সরকারের কথা বলেছেন, শীর্ষস্থানীয় নেতাদের কথা বলেছেন, সেটা তাদের সিকিউরিটি এবং ইন্টেলিজেন্স অ্যাপারেটাস সেগুলোর কথা বলেছেন, ছাত্রলীগের কথা বলেছেন, যুবলীগের কথা বলেছেন। আমাদের অভ্যন্তরীণ জবাবদিহিতার জায়গায় কিন্তু একটা বড় ধরনের গুরুত্ব রাখবে এই রিপোর্টটা। যদিও জাতিসংঘের হাই কমিশনার নিজেই বলেছেন যে ক্রিমিনাল মামলা বা ফৌজদারি মামলা দায়ের করতে হলে আরো ফার্দার ক্রিমিনাল ইনভেস্টিগেশন প্রয়োজন। কারণ হচ্ছে এই এরকম একটা প্রতিবেদন বা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যখন হয়, এখানে স্ট্যান্ডার্ড অফ প্রুফটা কিন্তু একই না যেটা একটা ফৌজদারি মামলার স্ট্যান্ডার্ড অফ প্রুফ। ফৌজদারি মামলার স্ট্যান্ডার্ড অফ প্রুফটা হচ্ছে বিয়ন্ড অল রিজনেবল ডাউট, তার অর্থ হচ্ছে ভেরি হাই স্ট্যান্ডার্ড অফ প্রুফ। ওয়ারাজ এ ধরনের একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের স্ট্যান্ডার্ড অফ প্রুফটা হচ্ছে রিজনেবল গ্রাউন্ডস, যে শব্দটা ওনারা ব্যবহার করেছেন ওনাদের প্রতিবেদনে, যে রিজনেবল গ্রাউন্ডস এর ভিত্তিতে সম্পৃক্ততা পাওয়া গেছে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনে। এবং ওনারা আরো বলেছেন, এতটুকু বলেননি, যে এখানে সম্ভবত মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, কিন্তু তার জন্য যেটা আমি বললাম অ্যাডিশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন দরকার হবে। তো অনেকভাবে বিভিন্নভাবে দেখতে গেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রিপোর্টটা এবং আমাদের প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে তো অবশ্যই এটা সাহায্য করবে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের সামনে যে ইনভেস্টিগেশনগুলো এখনো চলছে, এবং শুধু তাই নয়, আমি দেখছিলাম যে আমাদের আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনালের যে আইনটা আছে, সেই আইনে কিন্তু লেখা আছে যে জাতিসংঘের রিপোর্ট জুডিশিয়াল নোটিসে নেওয়া যাবে। তার অর্থ হচ্ছে কিছু দূর হলেও এটাকে সত্য বলে গণ্য করা যাবে ফার্দার ইনভেস্টিগেশন না করে। এখন এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এটা কি আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সাংঘর্ষিক? অনেকেই বলছে এটা আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সাংঘর্ষিক এবং আইসিটির যে আইনটা আছে সেটাতে আরো কিছু পরিবর্তন আনতে হবে। অলরেডি সংশোধন করা হয়েছে যাতে এই বিচার প্রক্রিয়াটা কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়। তো এখন যে জিনিসটার উপর আমি কিছু দূর ফোকাস করব সেটা হচ্ছে অভ্যন্তরীণ দেশের ভেতরে আমরা কিভাবে বিচার নিশ্চিত করতে পারি এবং আমাদের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে কত ধরনের বাধা এখনো রয়েছে।
এবং তারপরে আমি চেষ্টা করব কিছু দূর কভার করার যে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে আমরা কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যেতে পারি কি না এবং যাচ্ছি না কেন, যেটা অলরেডি আমার আগে সহবক্তা অনেকেই এটা কভার করেছেন কিছু দূর। তো আমরা যদি অভ্যন্তরীণ বা ডোমেস্টিক লিগ্যাল অ্যাকাউন্টেবিলিটি বাংলাদেশের ভেতর আমরা কিভাবে জবাবদিহিতা নিশ্চিত করতে পারি সেদিকে চলে যাই। প্রথমেই আপনারা সবাই জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে এবং বিচার প্রক্রিয়াটা শুরু হওয়ার আগে যে আইনটা আছে বেশ কিছু দূর সংশোধন করা হয়েছে। এই আইনটাকে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য অনেকগুলো সংশোধন বেশ ইতিবাচক। তার মধ্যে যেরকম ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার, তারপরে যে অভিযুক্ত তার যে অধিকারগুলো আছে সেগুলোকে এক্সপ্যান্ড করা হয়েছে। আইনে আরেকটা বড় ধরনের সমস্যা ছিল যে ইন্টারন্যাশনাল ক্রাইমস বা মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞাটা ক্লিয়ার ছিল না, সংজ্ঞাটার স্কোপটা লিমিটেড ছিল, সেগুলোও কিন্তু এক্সপ্যান্ড করা হয়েছে। যেরকম গুম আগে ছিল না এই সংজ্ঞার স্কোপের মধ্যে, সেখানে ঢোকানো হয়েছে। এরকম আরো বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এভিডেন্স অ্যাডমিশনের ক্ষেত্রেও, যেটা আইনটাকে আরো আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করছে। কিন্তু এখানে একটা সমস্যা রয়ে গেছে, যে জিনিসটা আমি খুব একটা অ্যাড্রেস করতে দেখছি না অন্তর্বর্তীকালীন সরকারকেও। ওনারা এড়িয়ে যাচ্ছেন এই টপিকটা। দিস ইজ রিয়েলি দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম, হুইচ ইজ জাতিসংঘের কোনো বডি বা কোনো মেকানিজম কিন্তু এই বিচার ব্যবস্থায় আমাদেরকে সহায়তা করতে পারবে না বা এভিডেন্স শেয়ার করতে পারবে না যতদিন পর্যন্ত ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ড আমাদের আইনে আছে। এটা কিন্তু একটা সুযোগ ছিল যখন এই আইনটা সংশোধন করলো, অ্যাটলিস্ট একটা স্থগিতাদেশ দিয়ে রাখা, যেটাকে মরেটোরিয়াম বলি আমরা ইংরেজিতে, ডেথ পেনাল্টির উপরে। কারণ তাতে আমাদেরই লাভ হতো, সেটা হতো যে আমাদের বিচারিক প্রক্রিয়ায় আমরা সহায়তা পেতাম জাতিসংঘের বা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর, এবং এই সহায়তাটা কিন্তু আমাদের প্রয়োজন। সহায়তাটা আমাদের প্রয়োজন অনেকগুলো কারণে। প্রথমত হচ্ছে যে আমাদের এই বিচার প্রক্রিয়াটা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, যেমন আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরো বিচার প্রক্রিয়াটাই পুরোপুরি প্রশ্নবিদ্ধ ছিল। সো প্রশ্নবিদ্ধ যাতে না হয় সেটার জন্য আমাদের এই সহায়তা দরকার। আমাদের ইনভেস্টিগেশনের জন্য এভিডেন্স দরকার, এবং এভিডেন্স শেয়ারিং ওনারা কিন্তু ক্যাটেগরিক্যালি বারবার বলেছেন, যেটা রেকমেন্ডেশনেও এসেছে এই প্রতিবেদনের, যে আমরা এভিডেন্স শেয়ারিংও করব না যদি এই বিচার প্রক্রিয়া মৃত্যুদণ্ডে পরিণতি হতে পারে, মৃত্যুদণ্ড দিতে পারে কাউকে, এবং সেটা দিতে পারবে। এইদিকে কিন্তু আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের থেকেও কোনো ধরনের ডিসকাশন শুনিনি, কোনো পাবলিক ডিসকাশনই হয়নি এই ব্যাপারে যে আমরা যে ওই সহায়তাটা পাবো না। বরঞ্চ দেখা যাচ্ছে যে ইউএন এর এই রিপোর্টটাকে ওনারা একদম কংক্রিট এভিডেন্স হিসেবে ট্রিট করছে। আমি দেখেছি যে চিফ প্রসিকিউটর যে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, উনি বলেছে এটা পুরোপুরি কংক্রিট এভিডেন্স হবে ট্রায়ালে। এটা কিন্তু কংক্রিট এভিডেন্স হতে পারে না, এটা কংক্রিট এভিডেন্স হতে পারে না, কারণ ক্রিমিনাল মামলায় বিয়ন্ড অল রিজনেবল ডাউট স্ট্যান্ডার্ড অফ প্রুফ আরো অনেক হাই। সো এখানে কিছু সমস্যা রয়ে গেছে, যেটার জন্য আমাদের এই বাংলাদেশের বিচার প্রক্রিয়া হয়তো ঠিক মতো হবে না, হয়তো প্রশ্নবিদ্ধ হতে পারে। আরেকটা হচ্ছে এটাকে হ্রাস করা যাবে না, তড়িঘড়ি করে বিচার করলে হবে না। ওই আগের পতিত সরকারের আমলেও কিন্তু 2 বছর না 2.5 বছরের মধ্যে মনে হয় শেষ করে দিয়েছিল, এবং তার পরিণতিটা কি, এটা পুরোপুরি কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না সেই বিচার প্রক্রিয়া। আমরা একই ভুল করা উচিত হবে না। এখানে আরো বলবো যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়াও তো রেগুলার যে ক্রিমিনাল কোর্টগুলো আছে সেখানেও অনেক মাস মার্ডার কেসেস ফাইল করা হচ্ছে, গায়েবী মামলা ফাইল করা হচ্ছে। এগুলোও কিন্তু আমার বিচার প্রক্রিয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, কারণ দেখা যাচ্ছে যে যারা অ্যাকচুয়ালি ভিকটিমস তারা কোনো ধরনের ন্যায় বিচার পাচ্ছে না, কিন্তু এটাকে একটা অস্ত্র হিসেবে ইউজ করছে পার্সোনাল কোনো ভ্যান্ডেটা বা স্কোর সেটেল করার জন্য। তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস, এবার যদি আমি চলে যাই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এখানে তুষারও এর আগে বলেছেন এবং আমি সেটার সাথে একমত, যে আমাদের কি এই সক্ষমতা আছে একটা সুষ্ঠু বিচার ব্যবস্থা
তো আমাদের নেই এখন আনফর্চুনেটলি। সো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কাছে রেফার করাটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আই থিঙ্ক দ্যাট ইজ দ্য রাইট ওয়ে টু গো অ্যাবাউট ইট। অ্যান্ড এই ব্যাপারে শুধু আমি বলছি যে তা না, জাতিসংঘের রিপোর্টেও সুপারিশ এসেছে এ ব্যাপারে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই একই কথা বলেছে যে গুরুত্বপূর্ণ বড় ধরনের এরকম কোনো জিনিসের মামলা বা বিচার মোকাবেলা করার জন্য যদি রাষ্ট্রের সক্ষমতা না থাকে, সেক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। বা কমপ্লিকেটেড যদি তদন্ত, যে এখানে অবশ্যই কমপ্লিকেটেড তদন্ত ইনভলভ, সেক্ষেত্রেও মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। সো আমার মনে হয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এই ব্যাপারটা সিরিয়াসভাবে বিবেচনা করে এই সিদ্ধান্তটা দ্রুততম নেওয়া উচিত যে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে যাতে আমরা রেফার করতে পারি এগুলো। তো এই বলেই আমি শেষ করব যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্টটা, বাট লেটস নট ওভারস্টেট ইটস ইম্পর্টেন্স। বিচার প্রক্রিয়ায়, আমাদের ডোমেস্টিক বিচার প্রক্রিয়ায় অনেক ধরনের ঘাটতি আছে, অ্যান্ড তার জন্য আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার রাশমিমা ম্যামকে। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আক্তার হোসেন, সদস্য সচিব, জাতীয় নাগরিক কমিটি। আক্তার হোসেন দীর্ঘদিন পুলিশি টর্চার থেকে শুরু করে নানা রকমের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। আমি অনুরোধ করবো আক্তার হোসেনকে। আক্তার হোসেন দীর্ঘদিন আমাদের বাংলাদেশে যখন স্বৈরাচারী শেখ হাসিনা ছিল, ক্যাম্পাসে সে মানবাধিকার বিরোধী যত মানবাধিকার লঙ্ঘন হতো সবসময় সোচ্চার ছিল। জুলাই এবং আগস্টে বাংলাদেশে একটা নারকীয় নরহত্যা সংগঠিত হল। বাংলাদেশের আপামর জনতাকে জিজ্ঞেস করে দেখেন, তারা কিন্তু এই নারকীয় নরহত্যা এতদূর পর্যন্ত তারা বলতে পারেন না। জাতিসংঘের রিপোর্টে বলা হলো যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, তারা এতদূরও বলতে পারেন না। তাদের কাছে বিষয়টা এটাই, মানুষের কাছে জিনিসটা ধরা দেয় যে বাংলাদেশে আসলে একটা গণহত্যা সংগঠিত হয়েছে। গণহত্যার ভয়াবহতা এটা আমাদের স্মৃতিতে আছে, ৭১ এই জিনিসটা হয়েছে বাংলাদেশে, এবং কাছাকাছি ধরনের একটা জিনিস জুলাই আগস্টে বাংলাদেশে সংঘটিত হলো। বাংলাদেশের মানুষ ৬টা মাস ধরে যত শহীদ পরিবারের সঙ্গে কথা হয়েছে, যত আহত পরিবারের সঙ্গে কথা হয়েছে, বাংলাদেশের আপামর জনতার সঙ্গে কথা হয়েছে, সকলের একটাই বক্তব্য, জুলাই আগস্টে বাংলাদেশে যারা নারকীয় নরহত্যা চাপিয়ে দিল, মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিল, তারা কেউ যেন পার না পায়, প্রত্যেককে যেন বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে এই বিচার সম্পূর্ণ করা হয়। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের চাওয়া। এখানে এক্সপার্টরা আছেন, তারা অনেক অপিনিয়ন দিয়েছেন, এবং এই অপিনিয়নের মধ্যে আমাদের কিন্তু বিবেচনা করতে হবে যে বাংলাদেশের মানুষের চাওয়াটা আসলে কি। একটা জিনিস খেয়াল করে দেখেন যে জাতিসংঘ যখন রিপোর্টটা প্রকাশ হলো, রিপোর্ট প্রকাশ করার পরে বাংলাদেশে এই বিষয়টা নিয়ে আসলে তোলপাড় হওয়ার কথা ছিল। আমরা যারা জাতীয় নাগরিক কমিটিতে আছি, আমরা বারবার জাতিসংঘ রিপোর্টের কথা উল্লেখ করেছি, কারণ আমরা জানি যে জাতিসংঘ রিপোর্ট কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। দুর্ভাগ্যের বিষয় হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যতটা নির্বাচনমুখী আলাপে অভ্যস্ত, বিচার এবং সংস্কারের প্রশ্নে তাদের অবস্থান ততটা শক্ত নয়। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। আমরা একটা জিনিস খুব স্পষ্ট করে বলি, বাংলাদেশে শুধু তো জুলাই আগস্ট না, আরো আগের ঘটনাগুলো যদি আমরা দেখি, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, মোদী বিরোধী আন্দোলন যখন হলো তখনকার যে হত্যাকাণ্ড,
এবং এই দীর্ঘ 16টা বছর ধরে বাংলাদেশে গুম, খুন, এমনও কোনো হীন অপরাধ নাই যা সংঘটিত হয়নি। আয়নাঘরের মতো চূড়ান্ত নিকৃষ্ট মানবতা বিরোধী অপরাধের প্রক্রিয়া বাংলাদেশে শুরু করেছিল কিন্তু এই আওয়ামী লীগ। তার সবটা আমাদের সামনে এখনো প্রকাশ্যে আসে নাই, কিন্তু আমরা জানি আমাদের ভিকটিমরা তারা আমাদেরকে জানিয়েছেন যে কতটা মানবেতর, কতটা কষ্টকর অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে আয়নাঘরের জীবন তাদেরকে অতিবাহিত করতে হয়েছিল। অতএব বাংলাদেশে অপরাধ শুধুমাত্র হত্যাকাণ্ড না, অপরাধ শুধু গুম না, বাংলাদেশের যে গণতন্ত্র, বাংলাদেশের মানুষের যে বাকস্বাধীনতা, বাংলাদেশের মানুষের যে নাগরিক অধিকার, তার কোনো কিছুই কি গত 16টা বছর এই বাংলাদেশের মানুষের অবশিষ্ট ছিল? 14 সালের নির্বাচন হলো, 18 সালের নির্বাচন হলো, 24 নির্বাচন হলো, একটা নির্বাচনও এই বাংলাদেশের মানুষের কাছে অ্যাকসেপ্টেড কোনো কিছুই ছিল না। কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কিছু বাংলাদেশে স্থির অবস্থায় ছিল না। অতএব বাংলাদেশের মানুষ যা 16টা বছর ধরে জানে এদেশে কারা মানুষের ভোটাধিকার হরণ করেছে, কারা নির্বাচনের নামে তামাশা করেছে, কারা বাংলাদেশের মানুষের জীবনের অধিকার কেড়ে নিয়েছে, বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে, মানুষের জীবনকে নরক বানিয়ে ছেড়েছে, এই আওয়ামী লীগের পরিচয় বাংলাদেশের মানুষ সকলেই জানত। আর জানতো বলেই জুলাই আগস্টের যখন অভ্যুত্থান হয়, সেই অভ্যুত্থানে বাংলাদেশের মানুষেরা তারা জীবন দিতে কার্পণ্য বোধ করে নাই। তারা রাস্তায় এসেছে, জীবন দিয়েছে। তারা চেয়েছে স্বৈরাচার হাসিনা বাংলাদেশের ক্ষমতা থেকে তাকে যেন সরে যেতে হয়, এবং বাংলাদেশের মানুষ সেই জায়গায় সফল হয়েছে। বাংলাদেশের মানুষ বাংলাদেশের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত সব থেকে শক্তিশালী স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয়েছে, এবং তারপরে যে সরকার দায়িত্ব পালন করেছে তাদের কাছে তাদের একটা আশা ভরসার জায়গা তৈরি হয়েছে। সে আশার জায়গাটা কি? সে আশার জায়গাটা হচ্ছে যারা এত গুম করলো, খুন করলো, গণতন্ত্রকে হত্যা করলো, মানবতা বিরোধী অপরাধ করলো, এই আওয়ামী লীগ যেন কোনোভাবে আর পার না পায়। এটাই হচ্ছে মাঠের দাবি, এটাই হচ্ছে মানুষের দাবি। এখন সরকারকে এটা বাস্তবায়ন করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা কিছু সংস্কারের মধ্য দিয়ে গিয়েছে, কাজ করছে, কিন্তু এখনো অবধি ওয়ারেন্ট ইস্যু করা ছাড়া ফার্দার এর থেকে এক্সটেন্ডেড, এর থেকে অগ্রবর্তী আর কোনো পদক্ষেপ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আসে নাই। এটা বাস্তবতা। এখনো পর্যন্ত আমাদের সরকার এত সব খুনের খুনি যিনি, জাতিসংঘের রিপোর্টেও কিন্তু বলা হয়েছে যে সবগুলো খুনের সাথে শেখ হাসিনার জড়িত থাকার কথা। সেই শেখ হাসিনা ভারতে বসে এখনো পর্যন্ত উস্কানি দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সরকার ভারতের সঙ্গে এখনো পর্যন্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার করা হবে এই আলাপের মধ্যেই এখন পর্যন্ত যেতে পারেনি। অতএব বাংলাদেশের মানুষের যে দাবির জায়গাটা আছে যে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার, এটা যদি আমাদেরকে সম্পূর্ণ করতেই হয়, দেশীয় যত ব্যবস্থাপনা আছে সেগুলোকে কাজে তো লাগাতেই হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতে গিয়ে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এবং তাদের যারা দোসররা আছে, সাঙ্গপাঙ্গ যা আছে, সবার বিচার দাবি করতে হবে। সরকার যদি সরকারের জায়গা থেকে দায়িত্বশীলভাবে এই দাবির কথাটা উত্থাপন করে তাহলে জাতি হিসেবে আমরা কৃতজ্ঞ হই। সরকার যদি অপারগতা প্রকাশ করে তাহলে অবশ্যই ব্যক্তি উদ্যোগে হলেও নাগরিকদের মধ্য থেকেই, জনতার মধ্য থেকেই আন্তর্জাতিক অপরাধে আমাদেরকে যাওয়ার রাস্তা আমাদেরকে খুঁজে নিতে হবে। আর একটা কথা বলি, গোটা দুনিয়া জুড়ে ডেথ পেনাল্টির বিষয়ে অনেকগুলো কথা আছে, অনেকগুলো কন্ট্রোভার্সির জায়গা আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষেরা যারা দেখেছে তাদের চোখের সামনে তার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে, বাসার ভিতরে গিয়ে গুলি করা হয়েছে, এরোপ্লেন থেকে গুলি করা হয়েছে, এত বিভৎসতা, এই বিভৎসতা যারা দেখেছে তারা এটাই বিশ্বাস করে যে যারা এরকম বিভৎসতা ঘটিয়েছে তাদের শাস্তি নিছক কোনো জেল জরিমানার মধ্য দিয়ে হতে পারে না। তাদের শাস্তি বাংলাদেশের আইনে যে সর্বোচ্চ শাস্তি আছে সেটাই তাদের হওয়া দরকার।
এটা বাংলাদেশের মানুষের, এটা দীর্ঘ সময়ে এটা বাংলাদেশের মানুষের কথা। আন্তর্জাতিক যে মানদণ্ডগুলো আছে সেই মানদণ্ডগুলোর দিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো, কিন্তু এতে করে আমাদের দেশীয় যে মনস্তত্ত্ব এবং মানুষের বিচারের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে আমরা ইগনোর করে যেতে পারি না। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আন্তর্জাতিক যতগুলো ফোরাম আছে, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক অপরাধ আদালত সহ প্রত্যেকটা ফোরামকে বাংলাদেশের বাস্তব যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি তাদের কাছে ব্যাখ্যা করা হোক, তাদের কাছে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার জায়গা এবং প্রত্যাশার যে জায়গাগুলো আছে সেগুলো ব্যাখ্যা করা হোক। আমরা জানি যে বিচারিক প্রক্রিয়ায় অনেকগুলো সংস্কার প্রয়োজন আছে, শাস্তির মাত্রা নিয়ে অনেকগুলো সংস্কারের প্রয়োজন আছে, কিন্তু সেগুলো হোক, সেটা বাংলাদেশের মানুষকে কনভিন্স করে হোক। বাংলাদেশের মানুষের উপরে কোনো কিছু জোর জবরদস্তি কোনোভাবে চাপিয়ে দিয়ে ফেসিবাদের দোষর যারা আছে, যারা বাংলাদেশে একটা নারকীয় নরহত্যা চাপিয়ে দিয়ে গেল, একটা মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়ে গেল, তাদের শাস্তিকে লঘু করবার কোনো সুযোগ বাংলাদেশের মানুষ এই মুহূর্তে হতে দিতে প্রস্তুত না। আমরা আজকে জাতীয় নাগরিক কমিটির নাগরিক অধিকার এবং মানবাধিকার সেল কর্তৃক যে আলোচনা সভা, এই আলোচনা সভার মধ্য দিয়ে শুধু একটা কথাই বলবো, বিচার, বিচার, আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার, আওয়ামী দোষরদের বিচার, খুনিদের বিচার, এর সাথে সম্পৃক্ত বিভিন্ন যে বাহিনীগুলো আছে, পুলিশ থেকে শুরু করে নিয়ে র্যাব, বিজেপিকেও এখানে যুক্ত করা হয়েছিল। প্রত্যেকটা বাহিনীর মধ্য থেকে যারা আগ্রাসী ভূমিকা পালন করেছে তাদের প্রত্যেকের বিচার, এটাই হচ্ছে আজকের আলোচনা সভার মধ্যে দিয়ে আমাদের সকলের চাওয়া। এবং আমরা বিশ্বাস করি এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই বাংলাদেশের সংস্কারের যে আলাপ জোরালো হয়েছে, সে আলাপকে সাকসেসফুল করা সম্ভব, সফল করা সম্ভব। এবং এই বিচারের অগ্রগতির মধ্য দিয়েই বাংলাদেশের সামনের দিনে ফেসিবাদ, গুম, খুন এবং অপরাপর যত মানবতা বিরোধী অপরাধ আছে সেগুলোর জন্য একটা ডিটারেন্স, একটা বাধা তৈরি করা সম্ভব। অতএব সামনের দিনে একটা সুন্দর বাংলাদেশ পেতে হলে এবং আমাদের শহীদরা যারা আছেন তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হলে অবশ্যই আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে যথোপযুক্তভাবে দেশীয় এবং আন্তর্জাতিক পরিসরে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। ধন্যবাদ সকলকে। এখন আমাদের মাঝে সমাপনী বক্তব্য রাখবেন ব্যারিস্টার সারা হোসেন। আচ্ছা, অনেক ধন্যবাদ নাগরিক কমিটিকে আমাদেরকে এখানে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুরুতেই একটা কথা, আমার জন্য ওভাবে বলতে অসুবিধা হয়, আমি দাঁড়িয়ে বলি, পুরনো অভ্যাস কোর্টে দাঁড়ানো। দেখা যায় না। আমি শুরু করে দিই। আচ্ছা, আমি শুরু করতে চাচ্ছি একটু, যদি আমরা ভিডিওর বিষয়টা এখন যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। প্রথমত নাগরিক কমিটিকে অনেক ধন্যবাদ এই আয়োজনটা করার জন্যে।
আমরা একটু শেষ করি আলোচনাটা। আপনারা একটু যদি আওয়াজ না করেন আর কি। ঠিক আছে, এটা পুড়ে যাবে, এখন ধরে রাখেন। আচ্ছা, আমরা আজকে আলোচনা করার যে আমাদের যে মূল উদ্দেশ্য, জাতিসংঘ থেকে যে তদন্ত প্রতিবেদন বের করা হয়েছে, তাদের তথ্য অনুসন্ধান দল যে কাজটি করেছে সেটার উপরে আমরা আজকে আলোচনা করতে এসেছি। আমার শুরুতেই পরিষ্কার করা উচিত, আমার মনে হয় আমার বন্ধু এবং সহকর্মী ব্যারিস্টার রাসনা ইমামের পক্ষেও আমি কথাটা বলছি, যে আমরা দুজন এখানে এসেছি অবশ্যই নাগরিক কমিটির সদস্য হয়ে না, রাজনীতিবিদ হয়ে না, আমরা এসেছি আইনজীবী এবং মানবাধিকার কর্মী হিসেবে। তো আমরা যা যা বলছি সব কিছু আপনাদের পছন্দ নাও হতে পারে, বা আপনাদের মন মানসিকতা বা আপনাদের যে এই মুহূর্তে যে আকাঙ্ক্ষা আছে সেটার সাথে সম্পূর্ণভাবে নাও মিলতে পারে। কিন্তু আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা এতটুক আপনারা চেষ্টা করছেন সকলের মতামত নিতে এবং শুনতে, এবং আপনারা মনে করছেন যে আসলে আইনের বিষয়ে আইনে কি আছে, আন্তর্জাতিক আইনে কি আছে, আমাদের জাতীয় পর্যায়ে আইনে কি আছে, সেগুলো আপনারা নিজেরা একটু পর্যালোচনা করতে চাচ্ছেন। আপনারা আগের আমলে যেটা দেখেছি, আগে থেকে সব কিছু বুঝে নেওয়া, সব কিছু জেনে নেওয়া, নিজেকে সবসময় সবার চাইতে ভালো মনে করা, আপনারা সেইভাবে এগোচ্ছেন না। আপনারা একটু তর্ক বিতর্কের পরিস্থিতি তৈরি করতে রাজি হচ্ছেন। তো শুরুতে আমি আগে থেকে আপনাদেরকে জানান দিচ্ছি যে আমি যেগুলো বলবো সবগুলো পছন্দ না হতে পারে, বিশেষ করে হুসেনের শেষ বক্তব্যের সাথে আমার খুব সিরিয়াস দ্বিমত আছে, সেটা আমি পরিষ্কার করবো কেন আছে। আমরা প্রথম যাকে শুনলাম জাকারিয়ার পরে অ্যাডভোকেট হুমায়রা, উনি যে কথাগুলো বললেন এবং যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, শুধুমাত্র জুলাই অগস্টে না, তারও আগে থেকে যে ধরনের নিপীড়ন নির্যাতনের শিকার উনি নিজে না হলে ওনার পরিবার হয়েছেন এবং তাদের কারণে উনিও সেটার শিকার হয়েছেন, সাক্ষী হয়েছেন, সেটা কম বেশি হয়তো অনেকেই এই ঘরে যারা আছেন আপনারা হয়তো সেরকম অবস্থার মধ্যে অনেকে গেছেন। নিঃসন্দেহে 15 বছর ধরে না গেলেও জুলাই অগস্টে আপনারা সরাসরি অনেক কিছু সাক্ষী নিজে হয়েছেন, অনেক কিছু শিকার নিজে হয়েছেন। আমার মনে হচ্ছে সবাই এই রুমে যারা আছেন তারা ওই পরিস্থিতির শিকার হয়েছিলেন। তো সেই অবস্থায় এটা খুবই স্বাভাবিক যে আমরা এখন একদম ইমোশনলেস অবস্থায় কথা বলতে পারছি না। অবশ্যই ইমোশন সেখানে অনেক বড় কাজ করছে। অবশ্যই এই মুহূর্তে মাত্র 6 মাসও পুরোপুরি শেষ হয়নি। এই সময় আপনার প্রথম যেটা মনে হবে যে কোনোভাবেই হোক একটা প্রতিশোধ নেওয়া হোক, এইরকমই একটা আকাঙ্ক্ষা হয়তো অনেকের মধ্যে আছে। কিন্তু এখন আমরা এখানে আজকে জড়ো হইনি প্রতিশোধ নিয়ে কথা বলার জন্য, আমরা জড়ো হয়েছি কিভাবে আইনগত বিচার পাওয়া যায় এবং কিভাবে যারা শুধুমাত্র হত্যাকাণ্ড না, জুলাই অগস্টে যে নানান ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যেগুলো মানবতা বিরোধী অপরাধের কাতারে গেছে, জাতিসংঘ থেকে বলা হয়েছে, সেগুলোর বিচার আমরা কিভাবে পেতে পারি। এবং বিচারের পাশাপাশি যারা এই মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, যেমন শহীদ মিরাজের পিতা যিনি আমাদের সাথে এসেছেন, ওনার মতো আরো অসংখ্য জন, তাদের জন্যও কি ধরনের ব্যবস্থা হতে পারে। তাদের জীবন আর পুনর্গঠন করা পরিপূর্ণভাবে সম্ভব না, তার পরিবার পুনর্গঠন করা তা একেবারেই সম্ভব না। তারপরেও তাদের জীবন পুনর্গঠন, তাদের জন্য এক ধরনের পুনর্বাসন, তাদের ক্ষতিপূরণ, যেটা আসলেই অসম্ভব, সেই ক্ষতি তো কোনোদিন পূরণ হবে না। তারপর আইনতভাবে যতদূর ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা কিভাবে একত্রে কাজ করতে পারি এবং আমাদের রাষ্ট্রকে বাধ্য কাজ করতে পারি বিচার এবং ক্ষতিপূরণ, এবং যারা ঘটনার শিকার হয়েছেন, মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, আন্তর্জাতিক অপরাধের শিকার হয়েছেন, তাদের পাশে কিভাবে আমাদের রাষ্ট্র দাঁড়াবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে এসেছি। তো শুরু করি। জাতিসংঘ আমরা এই রিপোর্টে কি কি এসছে সেটা নিয়ে আমরা অনেক শুনেছি। দুটো মূল বিষয়, যে দুইটা উদ্ধৃতি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি ওনাদের প্রতিবেদন থেকে। প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফাইন্ডিং আমার মনে হচ্ছে, তারা বলেছেন যে তাদের বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে যে মানবাধিকার বিরোধী অপরাধ এখানে ঘটেছে। এবং কোন কোন মানবাধিকার বিরোধী অপরাধ? গণহত্যা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক ঘটনা, যেগুলো একটি ব্যাপক এবং পদ্ধতিগত ব্যবস্থার মাধ্যমে যারা প্রতিবাদ করছিলেন, আন্দোলন করছিলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে এবং অন্যান্য নাগরিকদের বিরুদ্ধে যারা আন্দোলনের সাথে জড়িত হতে চেয়েছিলেন অথবা জড়িত হয়েছিলেন। এবং তারা বলছেন, যেটা রাসনা বলেছেন, যে তারা যেভাবে এই তদন্ত চালিয়েছেন
তারা বলেছেন যে তাদের যৌক্তিক কারণ আছে বিশ্বাস করার যে মানবতা বিরোধী অপরাধ ঘটেছে। তারা বলছে না যে হ্যাঁ ফৌজদারি আদালতে নেওয়ার মতো অবস্থা তারা পেয়েছেন, কারণ উনি যেটা বলেছেন এটা খুব টেকনিক্যাল বিষয়, কিন্তু আমাদের সকলের এটা বুঝে নেওয়া ভালো। সন্দেহকৃতভাবে প্রমাণিত হয়েছে এটা ওনারা দাবি করছেন না, কারণ যেই সব অভিযোগ আপনাদের যাদের শুরু থেকে শুনছেন, জাকারিয়া যে কথাটা বললেন একটি বিশাল না হলেও একটা ব্যাপক সমালোচনা আসছে সামাজিক গণমাধ্যমে আওয়ামীপন্থী অনেকের কাছ থেকে, এবং যারা আওয়ামী লীগের সরকারের সেই জুলাই অগস্টের বিভিন্ন ঘটনা কার্যক্রমকে যারা ডিফেন্ড করার চেষ্টা করছেন, তারা বলার চেষ্টা করছেন যে এই রিপোর্ট যেভাবে হয়েছে তাতে সন্দেহকৃতভাবে অনেক কিছু প্রমাণিত হয় নাই। কেউ তো দাবি করে নাই যে এই রিপোর্টে সেগুলো সন্দেহকৃতভাবে প্রমাণিত হয়েছে। সেই জন্যই তো আদালতে যাওয়া হচ্ছে, সেই জন্যই তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হবে, সেই জন্যই আমাদের অন্যান্য যে ক্রিমিনাল কোর্ট আছে সেখানে মামলা হতে পারে, সেই জন্যই তো আমরা বলছি বিদেশের আদালতেও মামলা হতে পারে, আন্তর্জাতিক অপরাধ আদালতেও মামলা হতে পারে। আদালতে গেলে তো সন্দেহকৃতভাবে প্রমাণিত হতে হবে। এই রিপোর্টের মাধ্যমে তো সেটা হওয়ারও কথা ছিল না, সেটা হয়ও নাই, আমরা কেউ দাবিও করছি না। কিন্তু এখানে যেটা হয়েছে যুক্তিসঙ্গত কারণ আছে বিশ্বাস করার, এটাও কিন্তু খুবই গুরুতর একটা ব্যাপার। আমার সুযোগ এবং যে অভিযোগ জাকারিয়া বললেন যে জাতিসংঘ এই রিপোর্ট তৈরি করেছেন আমাদের সবার কথার ভিত্তিতে, এটা হলে আমি খুবই গর্বিত হতাম যদি এটা সত্য হতো, কিন্তু তা হয়নি। আরও অনেক অসংখ্য জনের মতো আমরাও সেখানে তথ্য পাঠিয়েছি, কিন্তু এর বাইরে আমাদের সেখানে আর কোনো অংশগ্রহণ করার কোনো সুযোগই ছিল না। কিন্তু আমার সুযোগ হয়েছে অন্য দেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের পক্ষ হয়ে তদন্ত করার। যেমন 2018 সনে গাজাতে যখন গাজার যে দেয়ালটা ইসরায়েল উঠিয়েছে গাজার সব বাসিন্দাদেরকে এক অর্থে বন্দি রাখার জন্য, সেখানে যখন ইসরায়েলের আর্মি বারবার ওখানে ফায়ার করছিল, যেভাবে আমরা দেখেছি আমাদের এখানে নির্বিচারে গুলি চালানো হয়েছে জুলাই অগস্টে, সেভাবে তারা যখন গুলি চালাচ্ছিল ফিলিস্তিনিদের উপরে, শিশুদের উপরে, সাংবাদিকদের উপরে, নারীদের উপরে, বয়স্ক অনেকের উপরে, ওই ঘটনাগুলো আমি তদন্ত করেছিলাম জাতিসংঘের হয়ে একটি কমিটি থেকে। সেখানেও কিন্তু আমরা ঠিক একই স্ট্যান্ডার্ড ব্যবহার করেছি, যুক্তিসঙ্গত কারণ আছে বিশ্বাস করার, এবং ওই স্ট্যান্ডার্ড ব্যবহার করে আমরা তদন্ত চালিয়েছি। এখনো আমি একটা তদন্তের প্রায় শেষ পর্যায়ে আছি। আপনাদের অনেকের মনে থাকবে ইরানে 2022 সনে যে আন্দোলনটা হলো, যেখানে জিনা মাসা তার ওই মাথায় তার কাপড় ঠিক মতো পরা ছিল না, হিজাব ঠিক মতো ছিল না, এই অভিযোগে তাকে আটক করা হয় এবং তাকে মেরে ফেলা হয়। তাদের একটা কি বলে এটাকে নৈতিক পুলিশ বা মোরালিটি পুলিশ, থ্যাংক গড বাংলাদেশে আমাদের এরকম কিছু নাই, আশা করি কোনোদিন হবেও না। তাকে যখন মেরে ফেলা হয় সেখানে কিন্তু একটা বিশাল আন্দোলন হয়, অনেক মাস ধরে চলে, এবং সেখানে সেই তদন্ত কাজে আমি ওদের কমিটির দায়িত্বে আমি আছি জাতিসংঘে। আমরা 2 বছর ধরে তদন্ত চালিয়েছি। ওই কথাটা আমি আপনাদের সামনে তুলছি কারণ ওখানেও একই অবস্থা, এইভাবে একই স্ট্যান্ডার্ডে একই মাপকাঠিতে তদন্ত হচ্ছে। ওই তদন্তগুলো যখন হচ্ছে সেখানে কিন্তু যারা এই রিপোর্টের এখন সমালোচনা করছে তারা তো এই রিপোর্ট নিয়ে কোনো সমালোচনা করে না, তারা তো বলে যে হ্যাঁ আমরা অবশ্যই মানি যে জাতিসংঘ এই ধরনের তদন্ত করতে পারে, এবং ওই তদন্তগুলো জাতিসংঘের বিভিন্ন দেশ থেকে তাদের একটি সিদ্ধান্তের প্রেক্ষিতে ভোটের মাধ্যমে ডিসিশন হয়েছে। এইখানে যে তদন্ত হয়েছে সেটা অন্যান্য দেশের কোনো ডিসিশনও আসে না, সেটা জাতিসংঘ নিজের থেকে করেছে। জাতিসংঘের সর্বোচ্চ যিনি আছেন মানবাধিকার হাই কমিশনার, ওনার অফিস থেকে করা হয়েছে। এবং আরও মজার ব্যাপার, যারা সমালোচনা করছেন এটা হয়তো আমরা অনেকে ভুলে গেছি, কিন্তু শেষ কয়েক সপ্তাহে, শেষ কয়েক দিনের রাতে জুলাইয়ের তৎকালীন সরকার কিন্তু তারাও জাতিসংঘের কাছে তদন্ত চেয়েছিলেন। তো ওই সময় তারা চাইতে পারেন জাতিসংঘের তদন্ত, তারা যদি করে দিতেন তাদের কোনো প্রশ্ন থাকতো না। এখন যখন জাতিসংঘ করেছে এটা নিয়ে তারা নানান প্রশ্ন করেছেন। আর অন্যান্য যে প্রশ্ন এখানে এসছে যে কাউকে সুযোগ দেওয়া হয়নি কথা বলার, এই তদন্ত শুরু করার সাথে সাথে একটি পাবলিক কল হয়েছে, এটা অনলাইনে কলটা গেছে, যে কেউ তাদের কাছে যেতে পারে, যে কেউ তাদের কাছে তথ্য দিতে পারে, তারা সেগুলো আমলে নিবে এবং তারা সেগুলো পর্যালোচনা করবে এবং সেগুলোর ভিত্তিতে তারা কথা বলবে। আমার জানা মতে অনেকে যাওয়ার সুযোগ পেয়েছেন এবং অনেকে তাদের কাছে বিভিন্ন ধরনের তথ্যও দিয়েছেন যারা আগের সরকারের সাথে জড়িত ছিলেন। তো সেই তথ্যগুলো কিন্তু গেছে,
যারা সমালোচনাগুলো করছেন তারা বোঝাই যাচ্ছেন এটা খুবই উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা সমালোচনাগুলো করছেন এবং আসলে এখানে যে তথ্য আছে সেগুলো তারা ঠিক মতো উপস্থাপনও করছে না। আরেকটি কথা, এখানে এই পুরো তদন্ত করা হয়েছে 1 জুলাই থেকে 15 অগস্ট অবধি, অর্থাৎ 5 অগস্ট অবধি করা হয়নি। 5 অগস্ট থেকে 15 অগস্ট পর্যন্ত কিন্তু যা যা ঘটনা বাংলাদেশে ঘটেছে সেগুলো তারা এখানে নিয়ে এসছে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জুলাই হত্যাকাণ্ড এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘন, কিন্তু অগস্টেও 5 তারিখের পরেও নানান মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেটা নিয়ে তারা অভিযোগও এনেছেন এবং তারা ওখানে পরিষ্কারভাবে লিখেছেন, এটা তাদের কথা কিন্তু আপনাদেরও দেখা দরকার। তারা বলেছেন যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিলেন 5 তারিখের পরে, অর্থাৎ সেগুলো কিন্তু তদন্ত হওয়া দরকার। আবার বলেছেন যে না, পরবর্তী ঘটনা অনেকগুলো আবার কোনো দলের সাথে সেভাবে দলের সদস্যরা জড়িত ছিলেন, দল থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি, বিভিন্ন ব্যক্তিরা জড়িত ছিলেন, কিন্তু সেই ঘটনাগুলো যেহেতু বিশেষ জনগোষ্ঠীর বিরুদ্ধে হয়েছে, আহমদীয়দের বিরুদ্ধে আক্রমণ হয়েছে, হিন্দুদের বিরুদ্ধে আক্রমণ হয়েছে, আদিবাসীদের উপরে আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, ঘরবাড়ি পোড়ানো হয়েছে, আওয়ামী লীগের সদস্যদেরও ঘরবাড়ি পোড়ানো হয়েছে, সেগুলো তারা বলেছে মানবাধিকার লঙ্ঘনের কাতারে পড়ে, সেগুলো তদন্ত করতে হবে। এবং তারা বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে সেই সব ব্যাপারে তারা মামলা মোকদ্দমা রুজু করছে। তার মানে হচ্ছে যে এখানে আপনারা অনেকে আছেন সেগুলো নিয়ে হয়তো আপনারা অসন্তুষ্ট হবেন যে কেন এগুলোকে মানবাধিকার লঙ্ঘন বলা হয়। এখন এই হলো আমাদের সামনে চ্যালেঞ্জ। আমরা যদি নতুন পরিস্থিতি আসলে দাঁড় করাতে চাই, সেখানে যদি একটা ভূমিকা রাখতে চাই, তাহলে পুরনো এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে যে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বা ইভেন যে মানবতা বিরোধী অপরাধ করেছে, আমি যদি বলি যে তাকে আমি ঝুলাই দিব, এটা কিন্তু আগের আমলের ঘটনা। হ্যাঁ, আমার অনেক ক্ষোভ, আমার অনেক ক্রোধ, অনেক কিছু বোঝা যায় যে কেন এই ধরনের অনুভূতি থাকবে, কিন্তু আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার আইন অনুসরণ করে যদি আমরা এগোতে চাই, যদি নতুন একটা অধ্যায় সত্যিকারে আমরা খুলতে চাই, তাহলে আমাদেরও কিন্তু প্রশ্ন করতে হবে যে আমরা ওইভাবে চলতে চাই কিনা। মুক্তিযুদ্ধের সময় যে গণহত্যা হয়েছিল সেটার বিচার কিন্তু এই যে প্রায় 60 বছর হতে যাচ্ছে, এখন পর্যন্ত ঠিক মতো হয়নি আমরা বলতে পারি। পাকিস্তানি যারা জড়িত ছিল তাদেরকে কোনো আন্তর্জাতিক আদালতে, কোনো জাতীয় পর্যায়ের কোনো আদালতে, পাকিস্তানে তো না, ইন্ডিয়াতে না, বাংলাদেশে না, কোথাও না, কোনো কিছুই হয়নি, আমরা করতে পারিনি। কেন করতে পারিনি? সবাই অনেক কারণ আছে, কিন্তু একটা বড় কারণ আছে, আমরা আলটিমেটলি রাষ্ট্র হিসেবে রাজি হই নাই যে আমরা মানবাধিকার আইন অনুযায়ী, আন্তর্জাতিক আইন অনুযায়ী যেগুলো কেউ কোনো প্রশ্ন কোনোভাবে করতে পারবে না সেই সব প্রক্রিয়া অনুসরণ করে আমরা বিচারটা করবো। রাজনা কিছুক্ষণ আগে সেই কথাগুলো বললেন। তাহলে আমরা কি একই জিনিস করব, আগের মতোই করব? আমরা হয়তো কিছুদিনের জন্য তৃপ্তি পাবো, সন্তুষ্ট হতে পারবো, কিন্তু এই ধরনের বিচার আমরা টিকাতে পারবো কিনা, নাকি আবার 15 বছর পরে এসে দেখতে হবে, অন্য কেউ এসে বলবে যে এই 15 বছর যা যা হয়েছে সবই অন্যায় হয়েছে, তারা এখন এগুলো সবার উচিত দিবে। আমার মনে হচ্ছে আমাদের এই কঠিন কিছু বিষয়গুলি নিয়ে একটু ভাবতে হবে এবং এখনই সময়, আপনারাই সেগুলো করতে পারবেন আমি আশা করছি এবং করবেনও। শেষে একটু আসতে চাই যে এখন যে বিচার প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে আমাদের সামনে কি কি সম্ভাবনা এবং কি কি ধরনের প্রতিবন্ধকতা আছে। জাতীয় পর্যায়ে আইসিটি নিয়ে কথা বলবো না, সেখানে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা আছে, কিন্তু সেখানে একটাই কথা বলতে চাই যে এই প্রক্রিয়াটা যতদূর সম্ভব, এখানে আপনার এই বিষয়গুলো জাতিসংঘের প্রতিবেদনে পাবেন। তারা কিন্তু বলেছে তাদের যে 100 পৃষ্ঠার বেশি প্রতিবেদন, 500-র বেশি তাদের ফুটনোট আছে, রেফারেন্স দিয়েছে কার কার কাছ থেকে তারা সাক্ষ্য প্রমাণ নিয়েছে ইত্যাদি, সেখানে কারোর নাম তারা দেয়নি, সবগুলো কোডেড আছে। তারা বলেছে এই সব তথ্য যেগুলো তারা অনুসন্ধান করেছে, তারা সেগুলো আমাদের বিচার ব্যবস্থা, ইভেন আইসিটির কাছে তারা দিতে রাজি আছে যদি সেই প্রক্রিয়াটা স্বচ্ছ হয়, তাহলে তারা দিবে। এবং স্বচ্ছ কিভাবে হবে সেটা রাজনা কৃষ্ণা বুঝিয়েছেন, যেখানে আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং সেখানে এই বিশাল প্রশ্নটা চলে আসছে, মৃত্যুদণ্ডের ব্যবস্থা ওখানে থাকলে তারা কোঅপারেট করতে পারবে না। তাহলে আমাদের সামনে বড় প্রশ্ন, অ্যাগেন উইথ শ্রদ্ধা সহকারে আখতার হোসেনকে একটু ইঙ্গিত করে বলতে চাই, উনি বলছেন যে বাংলাদেশের মানুষ মৃত্যুদণ্ড চায় এই বিচারের জন্য। আমি আসলে জানি না বাংলাদেশের মানুষ চায় কি চায় না, আমরা ওটা ওভাবে কোনো একটা গণভোট কোনো দিন নিইনি, হয়তো বা চাই, কিন্তু বাংলাদেশের মানুষের এটাও ভাবতে হবে যে ঠিক আছে আমরা চাই, ফাঁসি দিতে চাই যদি বলেন আপনারা,
তাহলে আগে থেকে ধরে নেন যে সেই সহযোগিতা পাবেন না। সেখানে যদি বলেন যে আমাদের দরকার নেই সহযোগিতা, আমরা আমাদের মতো করে ফেলবো, তাহলে একটু ভেবে দেখবেন যে সেইটাতে পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা। আমি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের বিপক্ষে এবং মনে করি না যে মৃত্যুদণ্ড চাওয়া উচিত কোনো কিছুর জন্যে। এবং আমার কাছে এটাও মনে হচ্ছে যে আমাদের এগুলো অন্তত এখন কথা বলার সুযোগ আছে, অ্যাটলিস্ট আমরা কথা বলি, অ্যাটলিস্ট এই আশাটা রাখতে পারি এই কথা বলার জন্য আপনারা এখন সবাই চড়াও হয়ে যাবেন না, আপনারা অন্তত বিপক্ষে যেটা বলতে চান সেটা আগে বলবেন, হয়তো চড়াও হবেন আশা করি না, অতটুকু আস্থা রাখা যাচ্ছে। সেকেন্ড বিষয় হচ্ছে জাতীয় পর্যায়ে অন্যান্য যে বিচারগুলো হচ্ছে এগুলো, এই সমস্যাগুলো নিয়ে অনেকদিন ধরে কথা হয়েছে, আপনারা সবাই জানেন। তারপরে আবারও বলি যে আইসিটির বাইরে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে যেসব মামলা মোকদ্দমা এখনও পড়ে আছে বিভিন্ন আদালতে, অনেকগুলোতে যে হত্যা মামলাগুলো, সেখানে অ্যাগেন রাজনায় অলরেডি বলেছেন এই হত্যা মামলা নিয়েও আমরা সমস্যাগুলো জানি, অনেকগুলো এমনভাবে সাজানো হয়েছে, পুলিশ নিজেই বলছে তারা এখন পর্যন্ত খুব একটা কনফিডেন্ট না যে সবগুলো নিয়ে আলটিমেটলি ওরা এগোতে পারবে। তো এটা আমাদের জন্য একটা বড় প্রশ্ন এখন, যে আমরা বিচার চাই কিন্তু আমাদের কি একটা বিশ্লেষণ এবং একটা হিসাব করতে হবে কিনা যে আমাদের বিচার ব্যবস্থার যে অবস্থা, আমাদের তদন্ত যে প্রক্রিয়ার যে অবস্থা, পুলিশের এই মুহূর্তের যে অবস্থা, সেখানে আমরা আসলে 1000-1500 হত্যাকাণ্ডের বিচার যখন করব, সেই 1500 মামলা কি আর পরিচালনা করা সম্ভব আমাদের আদালতে? আমি ফৌজদারি মামলা করি না সরাসরিভাবে, তারপরে যতদূর দেখেছি 30 বছর ধরে, আমার মনে হচ্ছে না সেই ব্যবস্থা আমাদের এখানে আছে। তো সেখানে প্রায়োরিটি বা অগ্রাধিকার কিসের মধ্যে দেওয়া হবে, আমরা কিভাবে মামলা পরিচালনা করব, এবং আপনারা যারা চাইছেন বিচার যাতে ঠিকমতো হোক, আপনারা কিভাবে এই প্রক্রিয়ার সাথে সম্পর্কিত হবেন, এটা আসলে ছেড়ে দিলে হবে না, এটা একদম মুহূর্তে মুহূর্তে দিনে দিনে এটার একটা ওয়াচ করতে হবে, পর্যালোচনা করতে হবে, কোন মামলা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সে ব্যাপারগুলো না দেখলে, প্রায়োরিটাইজ না করলে আমার মনে হচ্ছে না আমরা শেষ গন্তব্যে পৌঁছতে পারবো। তৃতীয় বিষয়, এই রিপোর্টে এটাও বলা হয়েছে যে আমরা জানি যে এর মধ্যে অনেকে যারা, এবং যাদের নাম ইনফ্যাক্ট এই রিপোর্টের মধ্যে এসছে, আমরা জানি যে তারা অনেকে অলরেডি বিদেশে পাড়ি দিয়েছেন এবং সেখানে বসে যে চুপচাপ আছেন বা কোনো অনুশোচনার কোনো খবর আমরা পাচ্ছি তা তো না, বরঞ্চ উল্টো। তো এখানে একটা পরিষ্কার একটা সুপারিশ আছে যে তৃতীয় অন্যান্য দেশে, শুধু বাংলাদেশে না, শুধু আন্তর্জাতিক আদালতে না, অন্যান্য দেশে তাদের আদালতেও, সেই দেশে যারা এখন গিয়ে পাড়ি জমেছেন সেখানেও কিন্তু মামলা করা সম্ভব, কারণ অনেক দেশে একটা বিশেষ ব্যবস্থা রয়েছে তাদের আইনে, এটাকে ইংরেজিতে ইউনিভার্সাল জুরিসডিকশন বলে, আর বাংলা মেবি সার্বজনীন এখতিয়ার, আমি ঠিক জানি না টেকনিক্যাল শব্দটা কি হবে। তো ধারণাটা হচ্ছে এরকম যে মানবতা বিরোধী অপরাধ যেখানেই ঘটুক না কেন, যেই দেশেই হোক না কেন, যেই নাগরিক ঘটাক না কেন, যেই দেশের নাগরিক সেটা ঘটিয়েছে বা যেই দেশের নাগরিক সেটার শিকার হয়েছে, যেহেতু এগুলো মানবাধিকার বিরোধী অপরাধ, এগুলো যে কোনো দেশে বিচার হতে পারে। তো ঠিক এইভাবে আমরা দেখেছি যে মিয়ানমারের মামলাগুলো অন্যান্য দেশে চলছে। মিয়ানমারের একটা মামলা এখন রোহিঙ্গাদের উপর গণহত্যার বিষয়টা, এটা আর্জেন্টিনার একটা আদালতে এখন বিচারাধীন। সিরিয়ার অনেক ঘটনাগুলো জার্মানি, নেদারল্যান্ডস, আরও অনেক অনেক দেশে মামলাগুলো চলেছে। তো এই সুযোগগুলো কিন্তু আমাদের সামনে আছে এবং এগুলো নিয়েও আপনারা আরেকটু খবর নিতে পারেন, দেখতে পারেন এখানে কি সম্ভব, কোথায় কি গেছে, তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া সম্ভব। সো লাস্ট কথা এবং প্রথম কথা আই থিঙ্ক যে আমরা চুজ করতে পারবো না আমরা কি করব, কতটুকু নিব না নিব। আমরা যদি এই প্রতিবেদনটা আমাদের পক্ষে নিতে চাই, প্রথম কথা হলো এগুলো সবার কাছে একটু পৌঁছে দেওয়া। এইটার সুপারিশগুলো বাংলা হয়েছে, কিন্তু এটার মধ্যে যে মূল যে ফাইন্ডিং, তারা যা যা পেয়েছে এগুলো এখন পর্যন্ত বাংলায় নেই। আমি নাগরিক কমিটিকে অনুরোধ করবো, এখানে মূল যে বিষয়গুলো এগুলো করছেন অলরেডি, প্রসেসে আছে, এটা খুবই দরকার, এটা আমাদের পড়াই দরকার। এবং যেটা আই থিঙ্ক প্রায় সকলেই বলেছেন, যেটা অত্যন্ত আই থিঙ্ক দুঃখের বিষয় যে এরকম একটি প্রতিবেদন আসার পরে এটা যে কেন আমাদের সকলের আলোচনার বিষয় মুহূর্তে না, সব রাজনৈতিক দল, সব পেশাজীবী যারা আছেন, নাগরিক সংগঠন আমরা যারা আছি, শুধু এই নাগরিক কমিটি না, সকলের আসলে এটার উপরে এই মুহূর্তে ফোকাস করা উচিত। বিকজ এটা একটা আই থিঙ্ক বিশাল একটা অর্জন আমাদের জন্যে, যে মুক্তিযুদ্ধের পরে এবং মুক্তিযুদ্ধে যে গণহত্যা হয়েছিল সেটারও কিন্তু আমরা কোনো আন্তর্জাতিক বিচার তো আমরা পাই নাই,
সেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। কিন্তু এরকম কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের, জাতিসংঘেরও কোনো প্রতিবেদন আমরা পাই নাই। এই প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশে ৭১ থেকে ধরে এখন অবধি এই প্রথমবার জাতিসংঘ থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি, যেটা আসলে যেই যতই সমালোচনা নিয়ে আসুক না কেন, আপনারাও আনবেন, কেউ কেউ বলবেন যে মৃত্যুদণ্ডের ব্যাপার কেন বলেছে, এটা কেন বলেছে, ওটা কেন বলেছে। ঠিক আছে, ওরা একটা আলোচনার পরিস্থিতি তৈরি করেছে, একটা ক্ষেত্র তৈরি করেছে, কিন্তু মূল বিষয় হচ্ছে যে তারা ইনভেস্টিগেট করে, এবং ইনভেস্টিগেশনটা কি আমাদের এখানে ইনভেস্টিগেশনটা চলছে। তারা 200 বেশি জনের সাক্ষাৎকার নিয়েছে, আরো অজস্র জনের নেওয়া যেত, মানে এই ঘরের সবাই যারা আছেন আমি সবাই সাক্ষী দিতে পারতেন, কিন্তু 200 জনের কাছ থেকে তারা ডিটেল সাক্ষাৎকার নিয়েছে। 100-150 জনের বেশির মেডিকেল কেস ফাইল তারা দেখেছে। তাহলে মেডিকেল যা যা আছে এটা ফরেন্সিকলি এক্সামিন করা হয়েছে, যার কি ধরনের কিভাবে ক্ষত বিক্ষত লাশের ব্যাপারগুলো তারা দেখেছে, যারা আহত আছেন তাদেরকে এক্সামিন করা হয়েছে। হাজার হাজার, যেগুলো আমাদের এই যুগের যে বিশাল একটা সুযোগ এখন কোনো অপরাধ প্রমাণ করার, যেগুলো মুক্তিযুদ্ধের সময় আমাদের যে সুযোগ ছিল না, এখন সেটা আমাদের হাতে আছে। এই যে এগুলো, তাই না, সবার হাতে মোবাইল ফুটেজ, সবার হাতে ভিডিও, এবং ওরা 1000 না 2000 না, তারা বলছে, এবং অগণিত হাজার 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 ফটো, ভিডিও, রেকর্ডিং ফাইল তারা ডাউনলোড করেছে, এক্সামিন করেছে, ভেরিফাই করেছে। এগুলো তাদের এবং ডিজিটাল ফরেন্সিক্সের মাধ্যমে অ্যানালাইজ করেছে। তো আনভেরিফাইড তথ্য তারা নিচ্ছে না, সেটাও তাদের স্বাক্ষর একটা ভিত্তি, এবং প্রায় 1000 খানিক সাবমিশন তারা পেয়েছে অনেকের কাছ থেকে। তো এইটা হলো এই রিপোর্টের বেসিস। তারা নিজে বেশি কিছু দাবি করছে না, তারা বলছে না আমরা সন্দেহভাবে প্রমাণিত করেছি, তারা বলছে না এটার ভিত্তিতে বিচারটা হয়ে যাবে, তারা বলছে বিচার হতে হবে, বিচারালয়ে বিচার হবে। কিন্তু এইটা যে একটা এই রিপোর্টের মাধ্যমে যেটা আমার মনে হচ্ছে আমরা পেয়েছি, যে একটা নিরপেক্ষ জায়গা থেকে রিপোর্ট হয়েছে, সেখানে আমরা বাংলাদেশিরা কেউ এটার সাথে জড়িত ছিলাম না। বিএনপি জামাতের কেউ এই রিপোর্টটা লিখে নাই, এটা লিখেছে সবাই যারা, তারা সবাই ইন্টারন্যাশনাল অন্য দেশে, বাংলাদেশি একজনও সেটার সাথে জড়িত না, এবং কোনো দলের কেউ এটার সাথে জড়িত না। এমনকি আমরা যারা দলের না, বিভিন্ন নাগরিক সংগঠন, আমরা কেউ এটার লেখালেখির সাথে কেউ জড়িত না। সো এই রিপোর্টটা নিয়ে ওইভাবে অত সহজে প্রশ্ন তোলা যায় না, যেটা আমরা দেশের ভেতরে করলে আমরা অভ্যস্ত। আমি একটা কথা বললে আরেকজন কাদা ছুড়বে, উনি কথা বললে আমি সাথে সাথে বলবো সে ওই মার্কা এই মার্কা, এই জন্য তার কথা বিশ্বাস করা যায় না। তো ন্যূনতম যেটা আমাদের করা উচিত, আমার মনে হয় এই রিপোর্টটা আমাদের সবার দেখতে হবে, এটার মধ্যে কি আছে। অত বিশাল না, 100 পৃষ্ঠা, এটা মোটামুটি পড়ার মতো। এবং এখানে যে সুপারিশগুলো এসছে সেগুলো নিয়ে আগে আমি বলি তর্ক করেন, বিতর্ক করেন, অসুবিধা নাই, কিন্তু অন্তত দেখেন ওখানে কি বলা আছে। অনেক সুপারিশগুলো হচ্ছে, অধিকাংশ সুপারিশগুলো হচ্ছে বিচার পাওয়ার ব্যাপারে এখন কি কি করণীয়, এবং ক্ষতিপূরণের জন্য আর কি কি করণীয়। আর বাকিগুলো হচ্ছে যে এই ধরনের ঘটনাটা কেন ঘটলো। হ্যাঁ, 15 বছরের স্বৈরশাসন বিশাল একটা কারণ, কিন্তু 15 বছর আগে আমাদের বিচার ব্যবস্থা যে 15 বছর আগে খুব সাংঘাতিক ভালো ছিল, বা আমাদের পুলিশ যে সাংঘাতিক এফিশিয়েন্ট ছিলেন, সবকিছু ঠিক মতো, তো তা তো না। তো আমাদের অনেক দিনকার অনেক বড় সমস্যাগুলো আমাদের দেশে রয়েছে, সেগুলো সংস্কার করা খুবই প্রয়োজন। সেই ব্যাপারেও তাদের কিন্তু এখানে নানান ধরনের সুপারিশগুলো দেওয়া আছে। আমার মনে হচ্ছে সেগুলো আমাদের সবাই মিলে দেখা দরকার। আর একেবারে শেষ কথা, সবচাইতে জরুরি ব্যাপার আমার কাছে মনে হচ্ছে, ইভেন জবাবদিহিতার মধ্যে সবাইকে আনার আগে এখন পর্যন্ত যারা আমাদের সাথে আছেন, অবশ্যই যারা নিহত হয়েছেন শহীদ মিরাজের মতো, তাদের জন্য ওনার বাবা, ওনার পিতা যে কথাটা বললেন, আমার মনে হয় সেই কাজে আমাদের নেমে যাওয়া উচিত। অনেকে আপনারা অলরেডি নেমেছেন। উনি দাবি করেছেন একটা স্মৃতিস্তম্ভ তৈরি করা হোক যাত্রাবাড়িতে। এরকম স্মৃতিস্তম্ভগুলো বিভিন্ন জায়গায় প্রয়োজন আছে, যেখানে যেখানে এই ঘটনাগুলো ঘটেছে তাদের সেখানে নামগুলো উঠিয়ে দিতে হবে। কিন্তু ইমিডিয়েটলি এই কাজগুলো দরকার, এবং অলরেডি যে কাজগুলো শুরু হয়েছে, নানান ধরনের প্রদর্শনী, অফকোর্স আমাদের দেয়াল লেখন, এগুলোর মাধ্যমে আমরা অন্তত স্মরণ করতে পারি কি কি হয়েছিল। এগুলো আমাদের আরো করা প্রয়োজন। একেবারে শেষ কথা হচ্ছে, আমাদের এই মুহূর্তে মোস্ট জরুরি কাজ, সবচাইতে জরুরি কাজ আমার মনে হচ্ছে, এখনো যারা আহত আছেন তাদের পাশে দাঁড়ানো। তারা এখনো আমাদের মধ্যে রয়েছেন, কিন্তু তাদের কাছ থেকে আমরা প্রায় প্রতিদিনই শুনছি যে অনেক চেষ্টা সত্ত্বেও সরকার থেকে একটা ফাউন্ডেশন করা হয়েছে, নানান ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রত্যেক দিন কারো না কারো চিৎকার শোনা যায়, আকার শোনা যায় যে এখন পর্যন্ত তাদের যে চিকিৎসার প্রয়োজন ছিল
চোখের অপারেশন, অন্যান্য অপারেশন, তারা কিভাবে চলবেন, তার পরিবার কিভাবে চলবে, তারা নানান সমস্যার মধ্যে আছে। আমি নাগরিক কমিটিকে অনুরোধ করব এই ব্যাপারে আপনারা আরো উদ্যোগ নেন, এবং আমরা যারা অন্যান্য নাগরিক সংগঠনে আছি, আইনজীবী আছি, ডাক্তার আছি, পেশাজীবী আছি, আপনারা সবার সাথে আরেকটু সমন্বয় সাধন করেন যাতে আমরা একত্রে এই কাজগুলো করতে পারি। এখন এই ধরনের বিভেদ আমাদের প্রয়োজন নাই, আমাদের খুবই প্রয়োজন এখানে আমরা যা যা পেয়েছি, জুলাই অগস্ট গণহত্যা যা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন, মানবতা বিরোধী অপরাধ জুলাই এবং অগস্টে যার যার বিরুদ্ধে হয়েছে, সবাই যারা এই ঘটনাগুলোর শিকার হয়েছে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে, এবং মানবাধিকার লঙ্ঘন রোধ করার জন্য আমাদের নতুন করে আসলে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।